ফোনে বেশ তাড়াহুড়ো করে কথা বলছিলাম। ভয় পাচ্ছিলাম বাবা মা হয়তো বাড়ি ফিরে এসে আমাকে হাতে নাতে ধরে ফেলবে। তারা অবশ্য যদিও আসেনি। মিস্টার অ্যান্টোলিনি খুবই ভালো মানুষ। তিনি আমাকে বলেছেন আমি চাইলে ওই রাতেই তার ওখানে যেতে পারবো। আমার মনে হয় আমি ফোন করে তাদেরকে ঘুম থেকে ডেকে তুলেছি, কারণ ফোনটা ধরতে প্রচুর পরিমাণ সময় নিয়েছিল। ফোন ধরেই মিস্টার অ্যান্টোলিনি আমাকে প্রথমে জিজ্ঞেস করলেন কোনো সমস্যা হয়েছে কিনা। আমি জবাবে না বললাম। সাথে জানালাম যে পেন্সি থেকে আমাকে বহিষ্কার করা হয়েছে। শুনে তিনি বললেন, ও খোদা। লোকটার সেন্স অফ হিউমার খুব ভালো ছিল। তিনি জানালেন যে আমার ইচ্ছা করলে তখনই ওনার ওখানে চলে যেতে পারবো। আমার দেখার সবচেয়ে সেরা শিক্ষক মিস্টার অ্যান্টোলিনি। লোকটা বেশ তরুণ বয়সের ছিল। বয়স সম্ভবত আমার ভাই ডিবির থেকে কয়েক বছর বেশি হবে। সেজন্যই তার প্রতি সম্মান বজায় রেখেই যথেষ্ট পরিমাণ ফাজলামো করা যায় তার সাথে। ওই দিন জেমস ক্যাসেল জানলা থেকে ঝাঁপ দেওয়ার পর তিনি প্রথম লাশের কাছে ছুটে গিয়েছিলেন। জেমসের পালস চেক করে তার শরীরটা তিনিই ঢেকে দিয়েছিলেন। তিনিই লাশটা উঠিয়ে ইনফার্মারিতে নিয়ে গিয়েছিলেন। তিনি একবারও চিন্তা করেননি এই কাজটা করতে গিয়ে তার সুরটা রক্তে ভরে যাচ্ছে কিনা। যাই হোক, ফোন করা শেষে ডিবির রুমে ফিরে এসে দেখি ফিবি রেডিও চালু করে রেখেছে। ড্যান্সিং মিউজিক চলছিল তখন রেডিওতে। যদিও সে কাজের মহিলার শোনার ভয়ে সাউন্ড কমিয়েই রেখেছিল। তাকে দেখে তখন বেশ হাসি আসছিল আমার। সে তখন বিছানার ঠিক মাঝখানে যোগীদের মতো পা ভাঁজ করে বসেছিল আর গান শুনছিল। আসো, আমি বললাম, নাচার ইচ্ছা আছে? সে আরও বাচ্চা থাকা অবস্থায় আমি তাকে নাচতে শিখিয়েছিলাম। সে খুবই ভালো ড্যান্সার। মানে আমি তাকে অল্প কয়টা মুভি শিখিয়েছিলাম, পরে বেশিরভাগই সে নিজে থেকে শিখেছে। আসলে কিভাবে নাচতে হবে সেটা তো আর কাউকে শেখানো যায় না। তুমি তো জুতো পরে রেখেছ, সে বলল। ওগুলো খুলে রাখবো আমি, আসো। সাথে সাথেই প্রায় লাফিয়ে বিছানা থেকে নেমে এলো ফিবি। আমিও জুতো খুলে তার সাথে নাচতে শুরু করলাম। সে আসলেই ভালো ড্যান্সার। আমি সত্যি বলতে বাচ্চাদের সাথে নাচাটা খুব একটা পছন্দ করি না, কারণ তাদের নাচটা খুবই বাজে হয়। কোনো রেস্টুরেন্ট বা এমন কিছুতে গেলে প্রায় দেখা যায় পূর্ণবয়স্ক কেউ বাচ্চাদের সাথে নাচছে। নাচ তো না, বয়স্করা নাচার বদলে বাচ্চাদেরকে একটু পরপরই হ্যাঁচকা টানে ওপরে তুলে ফেলে, আর তখন বাচ্চাটাও আর নাচে তাল মেলাতে পারে না। আমি কখনো বাইরে গেলে ফিবির সাথে নাচি না। আমাদের যত খেলা সব বাড়ির মধ্যেই। তাছাড়া তার সাথে ব্যাপারটা একটু আলাদাও। ফিবি অন্তত নাচতে জানে, এমনকি ড্যান্স পার্টনারের মুভও ফলো করতে পারে। মানে নাচার সময় যদি তাকে শরীরের খুব কাছে ধরে রাখা হয়, যাতে করে পায়ের দৈর্ঘ্যের পার্থক্যের কারণে নাচতে কোনো অসুবিধা নয়, তাহলে সে শরীরের কাছেই লেগে থাকে। এমনকি তার সাথে ট্যাঙ্গো ডান্স করলেও তার পজিশন একই রকম থাকে। আমরা 4টে গানে নেচেছিলাম ওই দিন। এক গান শেষে আরেক গান শুরুর মাঝখানের বিরতিটার সময়ও সে তার পজিশন ছেড়ে যায়নি, এমনকি কথাও বলেনি। নাচার সময় সবাইকেই পজিশনে ধরে রাখতে হয়। ওইভাবে থেকে অর্কেস্ট্রার আরেকবার মিউজিক বাজানো শুরুর অপেক্ষা করতে হয়। এটা আমার হাস্যকর লাগে। এই সময়ের মধ্যে কোনো কথাও বলা যায় না। যাই হোক, 4টা গানের সাথে নাচার পর রেডিওটা অফ করে দিলাম। ফিবিও নাচ থামানোর সাথে সাথেই আবারও বিছানায় উঠে কম্বলের নিচে শুয়ে পড়ল। আমার নাচের উন্নতি হচ্ছে না? সে জিজ্ঞেস করল। হ্যাঁ, এবং কিভাবে হচ্ছে এটা? আমি বললাম। আবারও বিছানায় তার পাশে বসলাম। আমার তখন
শ্বাস ধরে গিয়েছিল। প্রচুর পরিমাণে সিগারেট খাওয়ায় শ্বাসই নিতে পারছিলাম না। তবে ফিবির শ্বাস টানায় কোনো সমস্যাই হচ্ছিল না। আমার কপাল ধরে দেখো, হুট করে বলে উঠল ফিবি। কেন? ধরে দেখো আগে একবার। ধরে দেখলাম, যদিও ধরেও কিছু বুঝতে পারলাম না। কপালটা কি একটু গরম, জ্বর ওঠার মতো? না, জ্বর ওঠার কথা নাকি? হ্যাঁ, আমি জ্বর উঠাচ্ছি, আবার ধরে দেখো। আবারও ধরে দেখলাম, এবারও কিছুই টের পেলাম না। তারপরও বললাম, মনে হয় এখন আস্তে আস্তে গরম হওয়া শুরু করেছে। আমি আসলে তাকে সত্যি বলে কষ্ট দিতে চাইনি। মাথা ঝাঁকালো। আমি জ্বর বাড়িয়ে থার্মোমিটারের মাত্রা পার করে ফেলতে পারবো। থার্মোমিটার? কে বলেছে তোমাকে এসব? অ্যালিস হোমবার্গ। শ্বাস আটকে রেখে পা ভাঁজ করে বসে প্রচণ্ড গরম কিছু, মানে ধরো রেডিয়েটর বা এমন কিছু চিন্তা করলেই জ্বর উঠে যাবে। এত জ্বর উঠবে যে তখন কপালে কেউ হাত লাগালে তার হাতই পুড়ে যাবে। ওটা শুনে প্রায় হাসিতে লুটিয়েই পড়েছিলাম। তবে ওটা না করে মেকি ভয় পাওয়ার ভান করে ঝাঁকি দিয়ে হাতটা সরিয়ে নিলাম। আগেভাগে জানানোর জন্য ধন্যবাদ, বললাম। ও, আমি তো আমার হাত পোড়াবো না, পোড়ার অনেক আগেই হাত সরিয়ে দিতাম বলে চট করে বিছানায় উঠে বসল ফিবি। হুট করে ওরকম করায় আমি তখন প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম। কি হয়েছে? ফ্রন্ট ডোরের শব্দ, ফিসফিসিয়ে জানালো ফিবি। বাবা মা এসে গেছে। শুনেই তাড়াতাড়ি করে বিছানা থেকে লাফিয়ে উঠে ডেস্কের ল্যাম্পটা নিভিয়ে ফেললাম। তারপর জুতোর মধ্যে গুঁজে রাখা সিগারেটগুলো বের করে পকেটে এনে রাখলাম। সিগারেটের গন্ধ ও ধোঁয়া দূর করার জন্য হাত দিয়ে বাতাস করলাম কিছুক্ষণ। আমার আসলে বাড়িতে সিগারেট খাওয়া উচিত হয়নি। তারপর জুতোগুলো হাতে নিয়ে গিয়ে লুকালাম ক্লজেটের ভেতর। ঈশ্বর, হার্ট তখন ধুকপুক ধুকপুক করছিল। এত জোরে জোরে স্পন্দিত হচ্ছিল যে মনে হচ্ছিল ওই শব্দেই ধরা পড়ে যাব। রুমে মায়ের আসার শব্দ শুনতে পেলাম ক্লজেটের ভেতর থেকে। ফিবি, মা বলল, অভিনয় করো না, আমি তোমার ঘরে লাইট জ্বলতে দেখেছি ইয়াং লেডি। হ্যালো মা, ফিবিকে বলতে শুনলাম। আমি আসলে ঘুমাতে পারছিলাম না। সন্ধ্যা কেমন কাটলো তোমাদের? চমৎকার, মা বলল, যদিও আমি জানি মা কথাটা মন থেকে বলেনি। মা বাইরে গেলে কখনোই ভালো সময় কাটাতে পারে না। তুমি এখনো জেগে আছো কেন? ঘরে কি ঠান্ডা বেশি? না, ঠান্ডা ঠিকই আছে, আমার আসলে ঘুমই ধরছে না। ফিবি, তুমি কি সিগারেট এনেছো এখানে? সত্যি করে বলো ইয়াং লেডি। কি? ফিবি বলল। তুমি প্রশ্নটা শুনেছ? আমি শুধু 1 সেকেন্ডের জন্য ধরিয়েছিলাম, শুধু একটানি দিয়েছি, তারপর জানলা দিয়ে ফেলে দিয়েছি। এটা কেন করেছো জানতে পারি কি? ঘুম ধরছিল না তাই। এই কাজটা আমার পছন্দ হয়নি ফিবি, আমি এসব একদমই পছন্দ করি না। মা বলল, তোমার কি আর একটা কম্বল লাগবে? না মা, গুড নাইট। ফিবি বলল। সে আসলে চাইছিল মা যেন রুম থেকে বেরিয়ে যায়। তার কণ্ঠেই সেটার ছাপ ছিল। মুভি কেমন ছিল? মা জিজ্ঞেস করল। খুবই ভালো, তবে অ্যালিসের মা প্রচুর বিরক্ত করেছে। তার মা বারবারই আমার ওপর দিয়ে ঝুঁকে অ্যালিসকে জিজ্ঞেস করেছে তার জ্বর আসছে কিনা। পুরো মুভি জুড়েই এই কাজ করেছে। মুভি শেষে ট্যাক্সিতে করে আমরা বাড়ি ফিরেছি। দেখি তো তোমার কপালে হাত দিয়ে। আমার জ্বর সর্দি লাগেনি, অ্যালিসের কোনো অসুখই হয়নি। তার মা অযথাই দুশ্চিন্তা করে মুভি দেখাটা নষ্ট করে দিয়েছে। আচ্ছা, এখন ঘুমানোর চেষ্টা করো। তোমার ডিনার কেমন ছিল? ফালতু, ফিবি বলল। তোমার বাবা এসব শব্দ ব্যবহার করার ব্যাপারে কি বলেছে মনে আছে তোমার? আর ডিনারে ফালতুর কি ছিল? খুবই ভালো ল্যাম্প চপ ছিল। আমি পুরো লেক্সিংটন অ্যাভিনিউ ঘুরে। ল্যাম্প চপটা ভালোই ছিল মা,
তবে শার্লিন খাওয়ার পুরোটা সময় আমার মাথার ওপর দাঁড়িয়ে শ্বাস ছেড়েছে। তার শ্বাস পুরোটাই মিশে গিয়েছিল খাবারের সাথে। সে সব কিছুর ওপর শ্বাস ছাড়ে শুধু। আচ্ছা, এখন ঘুমাও। আগে মাকে একটা চুমু দিয়ে দাও। তোমার প্রার্থনা পাঠ করেছো? বাথরুম থেকেই করে এসেছি। গুড নাইট। গুড নাইট। এখন ঘুমাতে যাও, আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে, মা বলল। মায়ের আসলে বেশিরভাগ সময় মাথা ব্যথা করে। অ্যাসপিরিন খেয়ে নিও, ফিবি বলল। মা, হোল্ডেন তো বুধবার বাড়ি আসবে, তাই না? আমি তো এমনটাই জানি। এখন কম্বলের নিচে ঢোকো, চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করো। এরপর মাকে রুমের দরজা দিয়ে বেরিয়ে যেতে শুনলাম। মা চলে যাওয়ার পরও আরও বেশ কয়েক মিনিট পর ক্লজেট থেকে বেরোলাম আমি। ক্লজেট থেকে বেরিয়ে ধাক্কা খেলাম ফিবির গায়ে। রুমটা এত অন্ধকার ছিল যে কিছুই দেখা যাচ্ছিল না। আর মা চলে যাওয়ার পর ফিবিও বিছানা থেকে উঠে এসেছিল আমাকে জানানোর জন্য। ব্যথা পেয়েছো? ফিসফিস করে জিজ্ঞেস করলাম। আমাকে এখন যেতে হবে, বললাম। অন্ধকারের মাঝে হাতড়ে হাতড়ে বিছানার কোনায় বসে জুতা বাঁধতে শুরু করলাম। আমি স্বীকার করছি, আমি তখন আসলেই প্রচুর নার্ভাস ছিলাম। এখন যেও না, ফিবি ফিসফিস করে বলল। বাবা মার ঘুমানো না পর্যন্ত অপেক্ষা করো। না, এখনই সবচেয়ে সেরা সময়, আমি বললাম। মা এখন বাথরুমে থাকবে আর বাবা টিভিতে নিউজ দেখবে। এখন সবচেয়ে সেরা সুযোগ। তাড়াহুড়োই জুতোটা খুব একটা ভালোভাবে বাঁধতেও পারিনি। এমন না যে তারা আমাকে বাড়িতে দেখলে মেরে ফেলতো বা এমন কিছু, তবে ব্যাপারটা খুবই অস্বস্তিদায়ক হয়ে উঠত। কোথায় তুমি? ফিবিকে বললাম। অন্ধকারে আমি তাকে দেখতেও পাচ্ছিলাম না। এখানে। সে আসলে বলতে গেলে আমার একদমই পাশেই দাঁড়িয়েছিল। আমি আমার ব্যাগ স্টেশনে রেখে এসেছি, আমি বললাম। শোনো, তোমার কাছে কিছু টাকা হবে ফিব? আমার টাকা পয়সা সব ফুরিয়ে গেছে। ক্রিসমাসের টাকা আছে শুধু, প্রেজেন্ট কেনার টাকা। আমি এখনও শপিং করিনি। ও, আমি আসলে তখন তার থেকে ক্রিসমাসের টাকা নিতে চাইছিলাম না। তোমার কিছু লাগবে? ফিবি জানতে চাইল। তোমার ক্রিসমাসের টাকা আমি নিতে চাই না। তোমাকে ধার দিতে পারবো কিছু, সে বলল। এরপর শুনতে পেলাম সে ডিবির ডেস্কের হাজার হাজার ড্রয়ারে অন্ধকারের মাঝে হাতড়াচ্ছে। রুমটার ভেতরে তখন ঘুটঘুটে কালো অন্ধকার। তুমি যদি চলে যাও তাহলে তো আমার নাটকটা দেখতে পারবে না, ফিবি বলল। কথাটা বলার সময় ফিবির কণ্ঠস্বর কেমন যেন অদ্ভুত শোনালো আমার কাছে। অবশ্যই নাটক দেখতে আসবো। নাটকের আগে আমি যাব। তুমি কি ভেবেছো আমি ওটা মিস করব? আমি বললাম। আমি এখন গিয়ে হয়তো মিস্টার অ্যান্টোলিনির বাসায় থাকবো মঙ্গলবার রাত পর্যন্ত। তারপরে বাড়িতে আসবো আবার। যদি সুযোগ পাই তাহলে অবশ্যই তোমাকে ফোন দিব। এই নাও, ফিবি বলল। সে আসলে আমার হাতে টাকা তুলে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু অন্ধকারে আমার হাতই খুঁজে পাচ্ছিল না। কোথায়? এরপর সে আমার হাতে টাকাটা তুলে দিল। হেই, আমার পুরো টাকা লাগবে না, আমি বললাম। শুধু $2 দাও, তাহলেই আমার চলবে, সত্যি বলছি, বাকিটা নিয়ে নাও। বলে তাকে টাকাগুলো দিয়ে দিতে চাইলেও সে নিল না। তুমি পুরোটাই নিয়ে যাও, পরে দিয়ে দেবে। নাটক দেখার সময় না হয় নিয়ে এসো। কত আছে এখানে? $80, 85 সেন্ট, 65 সেন্ট। আমি কিছু খরচ করে ফেলেছি। তখন হুট করেই কাঁদতে শুরু করলাম। আসলে তখন আর নিজেকে থামাতে পারছিলাম না, যদিও এমনভাবে কাঁদছিলাম যাতে কেউ তার শুনতে না পায়। তারপরও আমি কাঁদছিলাম ঠিকই। আমার কান্না দেখে ফিবি অবশ্য প্রচুর ভয় পেয়ে গিয়েছিল। আমার কাছে এসে আমার কান্না থামানোর চেষ্টা করেছে। তবে একবার কান্না শুরু করলে সেটা কি আর সহজে থামানো যায়? আমি তখনও বিছানার ধারে বসেছিলাম। ফিবি আমার কাছে এসে আমার ঘাড়ে হাত জড়িয়ে ধরেছিল। আমিও জড়িয়ে ধরেছিলাম তাকে, তবে লম্বা একটা সময় পর্যন্ত কান্না থামাতে পারিনি। আমার তখন মনে হচ্ছিল আমি হয়তো শ্বাস আটকে মারা যাচ্ছি। ঈশ্বর, আমি আসলেই ফিবিকে প্রচণ্ড ভয় পাইয়ে দিয়েছিলাম ওই দিন। ঘরের জানালাটাও তখন খোলা ছিল।
টের পাচ্ছিলাম ফিবি তখন ঠান্ডায় কাঁপছিল। হাজার হোক তখন সে নাইট ড্রেস পরা ছিল মাত্র। তাই তাকে বিছানায় কম্বলের নিচে শুইয়ে দিতে চাইলাম, তবে সে রাজি হচ্ছিল না। শেষমেশ কান্না থামল আমার। তবে ততক্ষণে অনেক অনেক লম্বা সময় পেরিয়ে গেছে। এরপর উঠে দাঁড়িয়ে কোটের বোতামগুলো লাগালাম। ফিবিকে বললাম যে আমি তার সাথে যোগাযোগ রাখব। সে আমাকে বলল যে আমি চাইলে তার সাথে ঘুমাতে পারবো। তবে আমি মানা করলাম। বললাম যে আমার তখনই বেরিয়ে যাওয়া উচিত। মিস্টার অ্যান্টোলিনি হয়তো আমার জন্য অপেক্ষা করছে। তারপর কোটের পকেট থেকে আমার হান্টিং টুপিটা বের করে ফিবিকে দিলাম। ও এসব টুপি অনেক পছন্দ করে। সে অবশ্য প্রথমে নিতে চায়নি, তবে আমি জোর করেই তাকে দিলাম। আমি নিশ্চিত সে ওই রাতে ওই টুপি পরেই ঘুমিয়েছিল। সে আসলেই ওসব টুপি খুব পছন্দ করত। আমি তাকে আবারও সুযোগ পেলে ফোন করার প্রতিশ্রুতি দিয়ে রুম থেকে বেরিয়ে গেলাম। বাড়ি থেকে বেরোনোটা অবশ্য ঢোকার থেকে অনেক বেশি সহজ ছিল। এর কারণ প্রথমত আমার আর তখন ধরা পড়ে যাওয়া নিয়ে কোনো ভয় ছিল না। একরকম আশাই করেছিলাম যে তারা যেন আমাকে ধরে ফেলে। এলিভেটরের বদলে হেঁটে হেঁটে নিচতলায় নামলাম। পেছনে সিঁড়ি দিয়ে নেমেছিলাম। নামার সময় ময়লা আবর্জনার স্তূপে হোঁচট খেয়ে আরেকটু হলেই ঘাড় ভাঙতে বসেছিলাম। তবে তেমন কিছুই হয়নি। এলিভেটরের ছেলেটাও আমাকে আর দেখেনি। সে হয়তো তখনও ভাবছিল আমি ডিক স্টাইন্সদের বাড়ির সামনেই বসে আছি। ধন্যবাদ। নতুন পর্ব শীঘ্রই আসবে আশা রাখি।